আমাদের ইয়ার্ন অটোকোনার মেশিনের একটা কম্পোনেন্টের ব্যাপারে তোমাদের সাথে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যে সেটা ছিল একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস, যেটাকে আমরা বলেছিলাম ইয়ার্ন ক্লিয়ারার। তো ইয়ার্ন ক্লিয়ারার কি জিনিস আমরা ওটাকে বলেছিলাম, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস, যেই সেন্সিং ডিভাইসটা হচ্ছে বুঝে ফেলতে পারে যে কোনো একটা ইয়ার্ন যদি তার মাঝখান দিয়ে পাস হয়ে যায়, তাহলে সেটা কি একটা থিক প্লেস নাকি একটা থিন প্লেস, এই জিনিসটা হচ্ছে আমার এই ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইসটা বুঝতে পারে। তো প্রশ্ন হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস এই জিনিসটা সে কিভাবে বুঝে। তো ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস আসলে এই জিনিসটা কিভাবে বুঝে, এটা নিয়েই হচ্ছে আজকে কিছু কথা বলতে চাচ্ছি, অল্প দুই একটা। সে মূলত হচ্ছে আসলে দুইটা হচ্ছে সেন্সিং ডিভাইসের সাথে সে কাজ করে। দুইটাই আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আর কি তোমাদেরকে একটু মনে করে দিতে চাচ্ছি যে ইয়ার্ন ক্লিয়ারারটা দেখতে কেমন হয় এবং সে কোথায় বসানো থাকে। আগের দিন আমরা যদিও দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা সেটা একটা প্রশ্ন। আচ্ছা, এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, আচ্ছা, এটা হচ্ছে লাল যেই রেখাটা, এই যে উস্টার কোয়ান্টাম 3 লেখা আছে এবং মাঝখানে সবুজ আলো জ্বলছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা ইয়ার্ন ক্লিয়ারার। এটাই হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। এবং তার নিচে যেটা ডিভাইসটা, এটা হচ্ছে স্প্লাইসিং ডিভাইস। তার নিচে হচ্ছে স্প্লাইসিং ডিভাইসের উপরেই হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। এখন এমনকি আমরা ওই দেখো ভিতরে আলো জ্বলছে। তো এটাই আসলে আমার ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। তো এই ইয়ার্ন ক্লিয়ারার আমরা বলেছিলাম সাধারণত দুইটা ম্যানুফ্যাকচারের আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে উস্টার কোম্পানির, এটার মডেল নাম্বারটা হচ্ছে উস্টার কোয়ান্টাম 3। আর আরো একটা বেশ জনপ্রিয় কোম্পানি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে লোফে। লোফে হচ্ছে এটাও লোফেটাও হচ্ছে সুইজারল্যান্ডের ম্যানুফ্যাকচারার, আর লোফে ব্রাদার্স। হ্যাঁ, তো লোফে ব্রাদার্স ওটাও বেশ ভালো। এখান থেকে আমরা আরেকটা ক্লোজ ভিউ দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার আর নিচেরটা হচ্ছে স্প্লাইসার। তো একটা ইয়ার্ন ক্লিয়ারার আসলে সে কিভাবে সেন্স করতে পারে যে হচ্ছে থিক প্লেস গেল নাকি হচ্ছে থিন প্লেস গেল, এটা নিয়ে হচ্ছে প্রথমে আমরা একটু আলোচনায় আসি। দুইটা পদ্ধতিতে মূলত হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার কাজ করে থাকে, মূলত দুইটা। একটা হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল আর একটা হচ্ছে অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল। তো ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপালটা দিয়ে আগে আমরা একটু প্রথমে কথা বলি। এইখানে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল অনুযায়ী আমার মেশিনে হচ্ছে ইয়ার্ন যখন যাবে ইয়ার্ন ক্লিয়ারের মধ্য দিয়ে, ইয়ার্নকে অবশ্যই পাশাপাশি বসানো দুইটা হচ্ছে ক্যাপাসিটর প্লেটের মাঝখান দিয়ে পাস করানো হয় নাম্বার 1 দিয়ে। এখানে এটা একটা এই যে অ্যাশ কালারের একটা লাঠি, পাশে একটা অ্যাশ কালারের লাঠি, দুইটা আসলে বোঝানো হচ্ছে পাশাপাশি এরা দুইটা ক্যাপাসিটর প্লেট। তো দুইটা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে যখন আমরা একটা হচ্ছে ভোল্টেজ যদি ক্রিয়েট করি, ভোল্টেজ যদি সাপ্লাই দেই, যদি একটা ইলেকট্রিক ভোল্টেজ যদি আমি তাদের মধ্যে সাপ্লাই দিই, তখন এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমরা জানি যে ক্যাপাসিটররা হচ্ছে তারা নিজেদের মধ্যে চার্জ সঞ্চয় করে রাখতে পারে। তো এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড একটা তৈরি হয়ে যাবে। তো মনে করো প্রাথমিক অবস্থায় দুইটা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে কোনো ধরনের হচ্ছে কেউ ছিল না, একটা এমটি স্পেস ছিল। তো ক্যাপাসিটর প্লেটের মাঝখানে হচ্ছে প্রথমে একটা এমটি স্পেস ছিল। তো এমটি স্পেস থাকা অবস্থায় কিন্তু ক্যাপাসিটর দুইটার মধ্যখানে তারা নিজেদের স্বাধীন মতো ইলেকট্রনিক ফিল্ড তৈরি করতে সক্ষম ছিল। কিন্তু যখনই আমরা এই দুইটা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে একটা ইয়ার্ন নিয়ে আসবো, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা আর আগের মতো হচ্ছে থাকবে না। ইয়ার্নের উপস্থিতি তাদের ক্যাপাসিটেন্সের মধ্যে এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবশ্যই বাধা তৈরি করবে। এবং এই বাধার পরিমাণ কিন্তু ফাইবারের সমানুপাতিক। অর্থাৎ যদি ইয়ার্নের ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা কম থাকে, তাহলে হচ্ছে এই বাধার পরিমাণ কম হবে, ইলেকট্রিক ফিল্ড কম বাধাগ্রস্ত হবে। আর যখন ইয়ার্নের মধ্যে একটা থিক প্লেস চলে আসবে, থিক প্লেসে তো ফাইবারের সংখ্যা অনেক বেশি, তখন এই বেশি পরিমাণ ফাইবার এই ইলেকট্রিক ফিল্ডকে আরো বেশি পরিমাণে বাধাগ্রস্ত করবে।
অর্থাৎ এই জিনিসটা থেকেই অর্থাৎ ইয়ার্নের উপস্থিতির ফলে এই যে তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বাধা তৈরি হচ্ছে এবং আ ইয়ার্নের মধ্যে ফাইবারের পরিমাণ কম থাকলে ইলেকট্রিক ফিল্ডটা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যদি ইয়ার্নের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই এই আইডিয়াটাকে মাথায় রেখেই হচ্ছে এই জায়গাটা থেকেই হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপল অনুযায়ী একটা ইয়ার্নের ইভেন্টনেস কে মেজার করা হয়। যদি দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের বাধার পরিমাণ কম, তো সিস্টেম ধরে নেয় যে এখানে একটা ফাইবারের পরিমাণ কম আছে। যখনই দেখা যায় ইলেকট্রিক ফিল্ড প্রবলভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তখন সেখানে ধরে নেওয়া হয় যে এই জায়গাটায় একটা থিক প্লেস আছে। এইভাবেই হচ্ছে এই মেজারিং প্রিন্সিপলটা হচ্ছে কাজ করে। এবং এই মেজারিং প্রিন্সিপলটা কিন্তু পুরাপুরি হচ্ছে আমার এই ক্যাপাসিট্যান্স এর উপরে নির্ভরশীল। এই ক্যাপাসিটর প্লেটের উপরে নির্ভরশীল। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপল। এর বিপরীতে যদি আমরা হচ্ছে আ অপটিক্যাল মেজারিং প্রিন্সিপলটার দিকে তাকাই, অপটিক্যাল মেজারিং প্রিন্সিপলটাও বেশ সহজ একটা পদ্ধতি বা সহজে বোঝা যায় বেসিক জিনিসটা। এখানে সবার ১ম এ একটা হচ্ছে লাইট সোর্স ব্যবহার করা হয়। ইনফ্রারেড লাইটের একটা সোর্স ব্যবহার করা হয় যেটা আমাদের ডায়াগ্রামে নাম্বার 1 দিয়ে বোঝানো হয়েছে যে ইনফ্রারেড লাইটের একটা সোর্স। তো ইনফ্রারেড লাইটের এই সোর্স থেকে হচ্ছে সবার ১ম এই যেটা করা হয় যে ইনফ্রারেড লাইটের সোর্স থেকে আলো বের করা হয়। অর্থাৎ কিছু আলো তৈরি হয়ে গেল। এরপর আমাদেরকে লাইট সোর্স থেকে আলোটা তো তৈরি হলো। এইবার নাম্বার 2 তে থাকে হচ্ছে একটা ডিফিউজার যে আলোটাকে ছড়িয়ে দেয়। ডিফিউজার কি জিনিস? এটার একটা সহজ উদাহরণ হচ্ছে, আমরা যখন কোনো টর্চ লাইট কিনি, টর্চ লাইটের মধ্যে কিন্তু দেখা যায় যে সামনে ছোট্ট একটা বাল্ব থাকে। আ কিংবা হচ্ছে যদি আমাদের এলইডি হয় তাহলে একাধিক এলইডি বাল্ব থাকে। কিন্তু বাল্বে তৈরি হওয়া আলোটাকে চারপাশে ছড়ায় দেওয়ার জন্য কিন্তু একটা ফানেল শেইপের আম তোমার হচ্ছে চকচকে একটা মেটাল হচ্ছে ফানেল বসানো থাকে ঠিক বাল্বের সামনেই। আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি কিসের কথা বলতেছি। এই ফানেলের উপর ভিত্তি করে হচ্ছে এই ফানেলের সাইজের উপর ভিত্তি করে হচ্ছে আলোটা চারিদিকে ছড়িয়ে যায়। যেমন তোমরা যদি কোনো টর্চ লাইট দেখো যে কোনো টর্চ লাইটের মাথাটা হচ্ছে চারকোনা, ওই ডিফিউজারটা অর্থাৎ ওই ফানেল শেপের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য যেই কম্পোনেন্ট আমরা ব্যবহার করি ওটা যদি চারকোনা হয় তাহলে আলোটা দেখবা চারকোনা হয়ে ছড়ায়। আবার আগেকার দিনে হচ্ছে টর্চ ছিল যেখানে এই বড়, বড় হচ্ছে মোটা, মোটা ব্যাটারি ব্যবহার করা লাগতো ৩ ব্যাটারির টর্চ। ওগুলির হচ্ছে তোমার মাথায় আরো বেশি তখন এলইডি বাল্ব ছিল না। ওই লাল, লাল হচ্ছে ছোট, ছোট বাল্ব পাওয়া যেত কাঁচের। তো ওই বাল্বগুলির টর্চ লাইটের ক্ষেত্রে কিন্তু ডিফিউজার গুলি হচ্ছে আরো ছড়ানো হতো গোল। তো আলোটা তখন ছড়ানো হিসেবে পড়তো। যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ডিফিউজার কোনটা? ডিফিউজার হচ্ছে আমরা ওই টর্চ লাইটের মাথায় বসানো থাকে। এমন একটা আ মেটাল মেটাল প্লেট যেটা হচ্ছে ফানেল শেপের হয় সাধারণত এবং ওটার কারণে আলোকে চারিদিকে ছড়ায় দেয়া হয়। আলোর সোর্সটা হচ্ছে ছোট্ট থাকে কিন্তু ছোট্ট আলো ওর সোর্স থেকে বের হয়ে আসা আলোর কণাগুলিকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার কাজটা করে হচ্ছে ডিফিউজার। আমাদের এখানে নাম্বার 2 দিয়ে আ এই ডিফিউজারটাকে বোঝানো হয়েছে। এখন ডিফিউজারটা যখন হচ্ছে তৈরি হয়ে গেল, এই ডিফিউজারকে বসানোর পরে ডিফিউজার করবে কি নাম্বার 1 সোর্স থেকে আসা আলোক রশ্মিগুলিকে সে চারিদিকে ছড়িয়ে দিবে। এই আলোক রশ্মি যে ছড়িয়ে দেওয়া হলো, তো এই আলোক রশ্মিকে রিসিভ করার জন্য হচ্ছে নাম্বার 3 সেখানে একটা লাইট রিসিভার থাকবে। তার মানে ডিফিউজার হচ্ছে তার মানে নাম্বার 1 এটা হচ্ছে লাইট এমিটর অর্থাৎ সে লাইটকে বের করে। নাম্বার 2 হচ্ছে ডিফিউজার, সে হচ্ছে আলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আলোর কণাকে। এবং নাম্বার 3 হচ্ছে একটা লাইট রিসিভার। সে হচ্ছে লাইটকে রিসিভ করবে। নাম্বার 2 তে যে ডিফিউজার লাইটকে মানে ছেড়ে দিবে। আর নাম্বার 3 হচ্ছে লাইটগুলিকে সে রিসিভ করবে। ২ থেকে আসা আলোর কণাগুলিকে সে হচ্ছে রিসিভ করবে। এইজন্য তাকে ফটোসেল বলা হয়েছে। আমাদের এখানে ফটোসেল মানে হচ্ছে আলোক সংবেদনশীল কোষ। অর্থাৎ যেই সেলগুলি আলোর উপস্থিতিকে বুঝতে পারে, এরকম। তো নাম্বার 3 হচ্ছে লাইট রিসিভার বা আমাদের এখানে ফটোসেল বলা হয়েছে একই জিনিস। ফটোসেল মানে হচ্ছে আলোক সংবেদনশীল কোষ। অর্থাৎ সে আলোর বিপরীতে সেনসিটিভিটি শো করে, টের পায়, বুঝে যে তার গায়ে আলো এসে পড়েছে। তো এর মাঝখানে তার মানে যখন কেউ থাকবে না ২ আর ৩ এর মাঝখানে ডিফিউজার এবং ফটোসেলের মাঝখানে যখন কেউ থাকবে না, তখন কিন্তু ডিফিউজার থেকে ছেড়ে দেওয়া সমস্ত আলোক রশ্মি আ রিসিভার অর্থাৎ ফটোসেল কিন্তু রিসিভ করতে থাকবে। যেহেতু মাঝখানে কোনো বাধা নাই। যখনই মাঝখানে কোনো একটা ইয়ার্ন চলে আসবে, তখনই কিন্তু আলোক কণাগুলি নাম্বার 3 তে যাওয়ার ক্ষেত্রে সে হচ্ছে বাধাগ্রস্ত হবে। নাম্বার 3 তে
যাওয়ার ক্ষেত্রে কিন্তু আলোর কণাগুলি হচ্ছে বাধাগ্রস্ত হবে। তো এই বাধাগ্রস্ত হওয়ার ফলে যেটা হবে যে বাধাগ্রস্ত সে যখন হবে তখন এই বাধার পরিমাণটা কার উপরে নির্ভরশীল? ইয়ার্নের থিকনেস এর উপরে নির্ভরশীল। যদি ইয়ার্নের যেই জায়গাটা যাচ্ছে সেই জায়গাটা যদি চিকন হয়, ফাইবার কম থাকে, তাহলে আলো কম বাধা পাবে এবং বেশি পরিমাণ আলোর কণা লাইট রিসিভারের মাধ্যমে রিসিভ করা হবে। আর যদি এরকম হয় যে ২ এবং ৩ এর মাঝখানে একটা ইয়ার্নের থিক প্লেস রয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু হচ্ছে আ তোমার ২ থেকে যে আলো বের হয়ে ৩ এ যাবে তখন আলো অনেক বেশি বাধাগ্রস্ত হবে। ঠিক যেমন ধরা যাক আমি একটা টর্চ লাইট এবং হচ্ছে একটা দেয়ালের মাঝখানে আমি দাঁড়ানো। সামনে দেয়াল আর পিছনে হচ্ছে টর্চ লাইট জ্বালানো হলো। তো আমি যদি চিকন হই তাহলে কম পরিমাণ আলোকে আমি বাধা দিতে পারবো। প্রচুর পরিমাণ আলো দেয়ালে পড়বে। আর আমি যদি মোটা হই তাহলে কিন্তু আমি হচ্ছে আলোকে প্রচুর বাধা দিতে পারবো এবং অল্প পরিমাণ আলো দেয়ালের উপরে গিয়ে পড়বে। সুতরাং এই জায়গা থেকে নাম্বার 3 যেটা ফটোসেল সে কি পরিমাণ আলো রিসিভ করলো, সে কি পরিমাণ আলোর কণা রিসিভ করলো, এটার উপর ভিত্তি করে হচ্ছে অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল মেজার করে ফেলবে যে হচ্ছে ইয়ার্নের যে পোরশনটা গেল সেটা কি একটা থিক প্লেস গেল নাকি একটা থিন প্লেস গেল। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এখানে। আর এখানে কি কোনো রেঞ্জ দেওয়া থাকে যে এই রেঞ্জের নিচে হচ্ছে থিন প্লেস আর উপরে হচ্ছে থিক প্লেস? না, এটা কিন্তু একটা সেন্সর মাত্র। সে কিন্তু কোনোভাবেই থিক প্লেস থিন প্লেস বুঝে না। সে হচ্ছে কেবলমাত্র এই তথ্যটাই প্রকাশ করে যে হচ্ছে আলো কি পরিমাণ বাধা পেল, কি পরিমাণ বাধা পেল না। পরবর্তীতে তাকে এই ডাটাটাকেই প্রসেস করে আমাদের সামনে তুলে ধরা হয়। যেমন এখানে নাম্বার 5 দিয়ে কিন্তু আসলে একটা সিগন্যাল দেখাচ্ছে। হ্যাঁ, এই সিগন্যাল মানে হচ্ছে যে আলোক রশ্মি কি পরিমাণে সে পেল, কি পরিমাণে পেল না। এই সিগন্যালটাকে পরবর্তীতে প্রসেস করে যখন আমাদের সামনে ইন্টারফেসে দেয়া হয় তখন হচ্ছে আমরা বুঝি যে আচ্ছা থিক প্লেস, থিন প্লেস। বিষয়টা অনেকটা এরকম। আমরা যখন ওজন মাপি মেশিনে, আগেকার দিনে তো স্প্রিং লোডেড মেশিন ছিল, ডিজিটাল না। তো এনালগ মেশিনে যখন ছিল তুমি খেয়াল করে দেখো মেশিন কি আর জানে যে আমি চিকন নাকি আমি মোটা? আমার ওজন ৬০ কেজি নাকি ৭০ কেজি নাকি ৮০, এটা কিন্তু মেশিন জানে না। তো মেশিন রিডিং কিভাবে দিত? আমরা হচ্ছে দাঁড়াইতাম। তো স্প্রিং এ চাপ পড়তো। স্প্রিং এ চাপ পড়ার ফলে মেশিনের যে কাঁটা ছিল সেটা ঘুরতো। যত বেশি চাপ সে তত বেশি ঘুরে। তো মেশিন কিন্তু বুঝতো না যে আমি ৭০ কেজি নাকি ৮০ কেজি। তো ঠিক তেমনিভাবে এই সেন্সিং ডিভাইসটাও কিন্তু জানে না যে হচ্ছে যে ইয়ার্নটা যাচ্ছে সে কি থিক না থিন, এটা সে জানে না। সে শুধু জানে আলোর কণা সে কি পরিমাণে পাচ্ছে, কি পরিমাণে পাচ্ছে না। এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ডিসিশনে আসি বা সফটওয়্যার এটাকে হচ্ছে তোমার কনভার্ট করে। যখন আমরা ইন্টারফেসে দেখি তখন আমরা দেখি ও আচ্ছা ইয়ার্নে এই জায়গায় থিক প্লেস বা এই জায়গায় থিন প্লেস। বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার আগেরটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই। আগের প্রযুক্তিটা ক্যাপাসিটিভ ছিল যেটা। হ্যাঁ, হ্যাঁ। আগে যে প্রযুক্তিটা ছিল সেটা হচ্ছে কাছাকাছি, কিন্তু সেখানে আসলে আলো ব্যবহার করা হয়নি। সেখানে আ তোমার হচ্ছে ইলেকট্রনিক ক্যাপাসিট্যান্স কে ব্যবহার করা হয়েছে। যে ২ টা ক্যাপাসিটর প্লেট নাম্বার 1, তো তাদের মাঝখানে যখন আমি ইলেকট্রিক ভোল্টেজ এপ্লাই করব তখন এই ২ টা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমরা জানি যে ক্যাপাসিটরদের একটা গুণ হচ্ছে তারা নিজেদের মধ্যে চার্জ সংরক্ষণ করতে পারে। তো তাদের মধ্যে একটা তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো যখন কোন একটা ইয়ার্নকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে হচ্ছে রাখা হবে, তখন ইয়ার্ন আসার পরে কিন্তু অবশ্যই এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পরিবর্তন হবে। কারণ হচ্ছে যখন ইয়ার্ন ছিল না তখন এম্পটি স্পেস এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড যতটা হচ্ছে তীব্র ছিল, ইয়ার্ন আসার পরে কিন্তু অবশ্যই সেখানে হচ্ছে বাধা প্রদান করবে। তো ইয়ার্নের মধ্যে যখন একটা থিন প্লেস আসে তখন এই বাধার পরিমাণটা কিন্তু কম হবে। আর ইয়ার্নের মধ্যে যদি একটা থিক প্লেস আসে তখন এই বাধার পরিমাণটা কিন্তু আরো বেড়ে যাবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইয়ার্ন আসার ফলে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন থেকে হচ্ছে আমাদেরকে ডাটা প্রোভাইড করা হবে যে ইয়ার্নের মধ্যে কি থিন প্লেস আসলো নাকি হচ্ছে থিক প্লেস আসলো। জি স্যার। এটার উপরে ভিত্তি করে ঠিক করা হবে। স্যার ৩ নাম্বারটা কি দেখাইতেছে, এটা কি ৩ ছিল? নাম্বারটা হচ্ছে ইলেকট্রিক ভোল্টেজ এপ্লাই করা হয়েছে এটা বোঝানোর জন্য। যে ক্যাপাসিটররা তো নিজেরা কাজ করবে না। ২ টা ক্যাপাসিটর রেখে দিলাম। তাদের মধ্যে আমি কোনো ইলেকট্রিক ভোল্টেজ এপ্লাই করলাম না। তাহলে তো আর তারা অ্যাক্টিভ হবে না বা তোমার হচ্ছে চার্জ সঞ্চয় করা শুরু করবে না। এটার জন্য একটা ইলেকট্রিক ভোল্টেজ এপ্লাই করা হবে। এটাই হচ্ছে ৩ নাম্বার। ঠিক আছে তাহলে। এই ২ টা টপিকে আমাদের বাকি ছিল। তাহলে আমরা শেষমেশ একটু দেখিয়ে দেই যে আমরা ওয়াইন্ডিং থেকে কোন টপিক নিয়ে প্রিপারেশন নিব পরীক্ষার জন্য।
আমরা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নেব 1 2 3 এবং 5 লিখে নাও এগুলো আমাদের পড়া হয়ে গেছে 1 2 3 এবং 5 লিখে নিছো স্যার 1 2 3 5 লিখে নিছো জি স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে চলে যাই আচ্ছা এর মাধ্যমে হচ্ছে আমাদের কটন স্পিনিং নিয়ে আমাদের মাথা ঘামানো শেষ হলো আমরা আমাদের ইয়ার্ন 2 তে আসলে আমাদের শর্ট স্টেপল স্পিনিং এবং লং স্টেপল স্পিনিং দুইটা জিনিস পড়ার কথা ছিল কটন তো আসলে শর্ট স্টেপল স্পিনিং আর লং স্টেপল স্পিনিং থেকে আমরা হচ্ছে জুট সাধারণত পড়ি তো এই ক্ষেত্রে আমরা এখন হচ্ছে যেটা করব যে জুটের উপরে একটু আমরা আইডিয়া নিব জুটটা আমরা একটু কমই পড়া হয় কারণ দেখা যায় যে জুটের ক্ষেত্রে আমাদের বর্তমানে বেশ গত কয়েক দশক ধরেই জুটের খুব বেহাল অবস্থা চলছে আমাদের নতুন করে কোনো জুট স্পিনিং মিল হচ্ছে না বললেই চলে তো সরকারি জুট মিলগুলোর অবস্থাও আসলে ভালো না তো সব মিলিয়ে জুটে আসলে আমাদের কাজের জায়গা নেই বললেই চলে জুট স্পিনিং মিলগুলোতে আমাদের কাজের সুযোগ নাই বললেই চলে সেই হিসেবে খুব অল্প পরিমাণে কিছু আছে তো এই কারণে হচ্ছে জুট নিয়ে আমাদের খুব একটা আমরা সময় ব্যয় করি না আমরা আমাদের সময় যা ব্যয় করার হচ্ছে পুরাপুরি ভাবে ইয়ের উপরই ব্যয় করি এই কটনের উপরই ব্যয় করি তারপরও হচ্ছে আহ আমরা জুট নিয়ে দুই একটা ক্লাস নিব দুইটা তিনটা ক্লাস নিব আর কি তো জুটের দুইটা চ্যাপ্টার হচ্ছে আমরা একটু কভার করার চেষ্টা করব দুইটা মেশিন একটা হচ্ছে জুট ড্রয়িং মেশিন আর একটা হচ্ছে জুট স্পিনিং মেশিন এর আগে যখন আমরা পড়েছি তখন ইয়ার্ন 1 থেকে হচ্ছে আমরা পড়েছিলাম জুটের সিলেকশন জুটের ব্যাচিং এবং জুট কার্ডিং এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে পড়েছিলাম যখন আমরা ইয়ার্ন 1 এ ছিলাম তো ইয়ার্ন 2 তে এসে আমরা দুইটা চ্যাপ্টার কভার করব বা দুইটা মেশিন কভার করব একটা হচ্ছে জুট ড্রয়িং মেশিন আর একটা হচ্ছে জুট স্পিনিং মেশিন তো আমরা প্রথমে হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা ভিডিওর হেল্প নেব হাউ ডু দে ডু ইট ভিডিওটা তোমরা হচ্ছে ইয়ে করবা ইউটিউব থেকে একটু কালেক্ট করে নিবা বা হচ্ছে আমাদের এই ভিডিওটার মধ্যেই তো এটা রেকর্ড থাকবে এটাও দেখতে পারো এই তো তোমরা হচ্ছে যদি পুরান ভিডিওগুলো দেখতে চাও যদি পুরান ভিডিওগুলো যদি দেখতে চাও সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবা এই যে দেখো তোমরা এর আগে যেমন জুট সিলেকশন এবং ব্যাচিং পড়েছো এই এখানে একটা ভিডিও আছে দেখো হাউ ডু দে ডু ইট জুট সিলেকশন এবং ব্যাচিং এটা ইন্ডিয়ান একটা চ্যানেল এন্ড চ্যানেলটার নাম হচ্ছে কুছ ভি কাহি ভি তো এই হচ্ছে চ্যানেলটার মধ্যে হাউ ডু দে ডু ইট জুট সিলেকশন এন্ড ব্যাচিং লিখলে ভিডিওটা চলে আসবে 43 মিনিটের ভিডিও তারপরে হচ্ছে জুট কার্ডিং এরও একটা ভিডিও আছে 37 মিনিটের এগুলি তোমরা আগেই পড়ে আসছো কিন্তু যেহেতু এখন মনে নাই নিশ্চয়ই তো এই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো এই ভিডিওগুলো তোমরা একটু দেখে নিতে পারো যাই হোক আমরা আমাদের কাজে লেগে যাই সেটা হচ্ছে জুট ড্রয়িং এর
ভিডিওটা আমরা ফলো করব। এই ভিডিওটা হচ্ছে তোমার আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইন্ডিয়ার টেক্সটাইল মিনিস্ট্রির অধীনে ন্যাশনাল জুট বোর্ড তারা হচ্ছে একটা জুট স্পিনিং এর যারা কাজ করবেন, সুপারভাইজার হবেন, তাদের জন্য হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে এই ভিডিওটা বানানো। তো সেই হিসেবে এখানে তোমরা হচ্ছে জুটের মধ্যে 4টা ভিডিও পাবা। 4টা ভিডিও মনে হয় আনুমানিক মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ভিডিও। তোমরা যদি ধৈর্য ধরে 3-3.5 ঘন্টা দেখে ফেলো, আমার মনে হয় যে মোটামুটি সংক্ষিপ্ত কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট তোমরা হচ্ছে পেয়ে যাবে এই 4টা ভিডিও যদি দেখো। তো এর মধ্যে 2টা ভিডিও তো তোমাদের আগেই চলে গেছে ইয়ার্ন 1-এ। আমাদের এখানে 2টা ভিডিও হাতে আছে। আমি কিছু কিছু তোমাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় ক্লাসে। বাকিটা তোমরা যদি কিছু বাকিও থেকে থাকে তোমরা নিজেরা হচ্ছে দেখে নিবা। এই তো আমাদের জুটের থেকে আমরা যে টপিক গুলি পড়বো এটার জন্য কিছু শিটও আছে, যে স্টুডেন্টস কর্নার থেকে তোমরা এই বেসিক জুট কন্টেন্ট ফোল্ডারে যদি যাও তাহলে হচ্ছে এখানে তোমরা দেখবা যে কিছু শিট পাবে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর কি। তো পরীক্ষার প্রিপারেশনের জন্য এখানে দেখো জুট ড্রয়িং এবং জুট স্পিনিং এই দুইটা আমাদের লাগবে এই সেমিস্টারে। আর জুট ব্যাচিং জুট কার্ডিং তো তোমাদের ইয়ার্ন 1-এ হয়ে গেছে। জুট ড্রয়িংটা হচ্ছে প্রয়োজন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আসি যে জুট ড্রয়িং এর ভিডিওটা থেকে আমরা শুরু করি। আমি অডিও অন করে দিচ্ছি, খুব সহজ ইংরেজিতে বলা, তো আশা করি তোমরা বুঝতে পারবে। আমিও কিছু কিছু ভিডিওটাকে আটকে বোঝানোর চেষ্টা করব, তোমাদেরও যদি কিছু না বুঝো আমাকে হচ্ছে জিজ্ঞেস করো। প্রথমে একটু শুরু করি, জুটের ড্রয়িং মেশিনটা তো হচ্ছে জুট কার্ডিং এর পরবর্তী মেশিন। আমরা কটনে যেরকম কার্ডিং মেশিন থেকে দেখেছি যে সুন্দর স্লাইভারের মধ্যে সুন্দর সুন্দর স্লাইভার গুলিকে তোমার হচ্ছে একদম সুন্দর করে কয়েলে নিয়ে এসে কয়েল করে নিয়ে এসে তারপরে ক্যানের মধ্যে রেখে ড্র ফ্রেমে নিয়ে আসা হয়। এখানে ওরকম হয় না, বরঞ্চ জুট কার্ডিং মেশিন থেকে আমরা আসলে স্লাইভার গুলি পাই খুবই বিদঘুটে ধরনের স্লাইভার। এখানে যেরকম দেখতে পাচ্ছি যে বিশাল মোটা মোটা স্লাইভার, হাতির সুরের মতো বিশাল বিশাল স্লাইভার দেখা যাচ্ছে। এবং এই স্লাইভার গুলিকে কিন্তু কোনো রকম ক্যানজাত করা সম্ভব হয় না, এগুলিকে রোল আকারে পেঁচানো হয় কার্ডিং মেশিনে। তো কার্ডিং মেশিন থেকে রোল আকারে নিয়ে এই কার্ডিং এর রোল গুলিকে এনে ড্র ফ্রেমের পিছনে ফিট দেওয়া হচ্ছে। আর সুতরাং কার্ডিং মেশিন থেকে আমরা কোনো স্লাইভারের ক্যান পাই না, বরঞ্চ স্লাইভারের রোল পাই। আর ডেলিভারি ম্যাটেরিয়াল অবশ্য ক্যানে নেওয়া হয়, যেমন এটা হচ্ছে ড্রোন স্লাইভারের ডেলিভারি ক্যান, এগুলি হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যান। কটনের সাথে বেশ মেকানিজম এক কাছাকাছি হলেও মূল মেকানিজম কাছাকাছি হলেও বেশ পার্থক্য আছে, সেগুলো আমরা একটু দেখে দেখে বোঝার চেষ্টা করব। সমস্যা হলে আমাকে বলবে, ভিডিওর মাঝখানেই বলে আমি ভিডিও থামিয়ে তখন বোঝানোর চেষ্টা করব। Thick carded sliver needs to be sufficiently thinned down before converting it to yarn by spinning. Moreover, for spinning a yarn of acceptable quality, this thin sliver needs to be fairly uniform and demands sufficient parallel arrangement of fibers in the sliver. Such a thin sliver is produced from thick finisher card sliver by using several drawing operations. Each drawing operation employs basically two sets of rollers, slow moving retaining rollers and fast moving drawing rollers, through which the slivers are passed. By this process called drafting, the input sliver count, say C in, is converted to an output sliver of lower count, say C out, which is simply equal to C in divided by the amount of draft. The ratio between the surface speeds
of retaining and drawing rollers. এখানে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে জুটের ড্র ফ্রেমের জন্য মূলত, যেহেতু আমরা বলতেছি এটা একটা ড্র ফ্রেম, তো এখানে তো ডাবলিং ড্রাফটিং অবশ্যই হবে। তো ড্রাফটিং এর কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের এখানে দুই ধরনের রোলার থাকে ড্রাফটিং এর জন্য। একটার নাম হচ্ছে রিটেইনিং রোলার আর একটার নাম হচ্ছে ড্রয়িং রোলার। তো রিটেইনিং রোলারের সারফেস স্পিডকে কম রাখা হয় এবং ড্রয়িং রোলারের সারফেস স্পিডকে বেশি রাখা হয়। তো তার মানে একটা কোর্সার ম্যাটেরিয়াল আসে, রিটেইনিং রোলারে প্রবেশ করে এবং ড্রয়িং রোলার দিয়ে যখন বের হয় তখন সে চিকন হয়ে বের হয়ে যায়। অর্থাৎ এই দুই রোলারের মাঝখানে ড্রাফট হচ্ছে। এখন আমরা যদি বলি যে এই ড্রাফটের মানটা কিভাবে বের করব, তখন আমাদের হাতে উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা অ্যাকচুয়াল ড্রাফট বের করতে পারি, আর একটা হচ্ছে মেকানিক্যাল ড্রাফট বের করতে পারি। যদি আমরা হচ্ছে কাউন্ট হিসাব করি, যে কোর্সার কাউন্ট আর ফাইনাল কাউন্ট দিয়ে হিসাব করে, অর্থাৎ ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট আর ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট ব্যবহার করে যদি আমরা ড্রাফট বের করি, তাহলে হচ্ছে সেই ড্রাফটটাকে বলা হবে হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। যেমন ধরা যাক আমি যদি বলি ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট ছিল 1 NE কিংবা 2 NE, ধরা যাক ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট ছিল 2 NE আর ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট ছিল 30 NE, তাহলে কত গুণ ড্রাফট হলো তোমরা বলো তো? ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট ছিল 2 NE আর ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট হচ্ছে 30 NE, কত গুণ ড্রাফট হলো? স্যার 15। হ্যাঁ 15। আচ্ছা, তো 15 হচ্ছে তখন ড্রাফটের মান। তো এই যে আমরা কাউন্ট দিয়ে হিসাব করে হচ্ছে ড্রাফটের হিসাবটা বের করি, তখন এই ড্রাফটটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। অ্যাকচুয়াল ড্রাফট বের করার ফর্মুলা হচ্ছে সাধারণত প্রথমেই আমাকে যেটা করতে হবে, এখানে হয়তো আমরা একটু ঝামেলায় পড়ে যাই, কখনো লেখা হয় ফিড বাই ডেলিভারি, কখনো লেখা হয় ডেলিভারি বাই ফিড। এখানে মনে রাখার ভালো উপায় হচ্ছে ইনপুট কাউন্ট এবং আউটপুট কাউন্ট দুইটাকেই আগে সেম পদ্ধতিতে নিয়ে আসতে হবে। অর্থাৎ তোমার যদি বলে ফিড ম্যাটেরিয়াল কাউন্ট এনিতে আর ডেলিভারি ম্যাটেরিয়াল কাউন্ট হচ্ছে টেক্সে, তাহলে কিন্তু তুমি খুবই ঝামেলায় পড়ে যাবা, তাহলে হবে না। তোমাকে হয় দুইটাতেই এনিতে আনতে হবে অথবা দুইটাতেই টেক্সে আনতে হবে। নিয়ে আসার পরে যেটা সংখ্যা বড় ওটাকে উপরে তুলে দিবা, আর যেটা সংখ্যা মান ছোট সেটাকে নিচে দিয়ে দিবা। যেই ভ্যালু আসবে ওটাই হবে হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট। আর আরেকটা উপায় আছে, যদি আমরা কাউন্ট ব্যবহার না করে আমরা হচ্ছে সারফেস স্পিড ব্যবহার করি, তাহলে যে ড্রাফট আমরা পাবো সেটাকে বলা হবে হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। যেমন এখানে লেখা আছে ড্রাফট ইজ ইকুয়াল টু S2/S1। S2 মানে হচ্ছে ড্রয়িং রোলারের SS আর S1 মানে হচ্ছে রিটেনিং রোলারের সারফেস স্পিড। যেটা বেশি সারফেস স্পিড ওটা উপরে থাকবে আর যেটা কম সেটা নিচে থাকবে। এইভাবে আমরা যে ড্রাফট পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। তাহলে কাউন্ট দিয়ে ড্রাফট হিসাব করলে আমরা সেটাকে বলি অ্যাকচুয়াল ড্রাফট, আর যদি সারফেস স্পিড দিয়ে ড্রাফট হিসাব করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। Speeds of retaining and drawing rollers. By the process of drafting, the fibers also become more parallel. এটা তো পুরান কথা। Let us now study the drafting process for a jute sliber. Any jute sliber has few fibers of long length and large amount এটা কিন্তু টপ ভিউ, বাম দিকের রোলারটা হচ্ছে রিটেনিং রোলার, ডান দিকের রোলারটা হচ্ছে ড্রয়িং রোলার। টপ ভিউ এটা। of shorter fibers. During drafting of such a sliber, it is found that when longer fibers emerge from the drawing rollers at a faster speed, they drag out from the drafting zone a lot of shorter fibers along with them, mainly due to interfiber friction. For this, a thick place is formed in the sliber emerging from the drawing rollers. Due to such undesirable movement of short fibers, there happens a shortage of fibers in the drafting zone, causing the formation of a thin place following the thick place in the delivered sliber. This is known as drafting wave, indicating alternate formation of thick and thin places in the drafted sliber. Thus, any drafting process with slibers having fibers of variable lengths induce an irregularity in the drafted sliber. In the jute drawing machines, there are moving gill pins
এটা একটা নতুন কম্পোনেন্টের বিষয়ে আমরা জানলাম যে রিটেনিং এবং ড্রয়িং রোলারের মাঝখানে যেই ফাইবারগুলি থাকবে, যেমন এখানে 3টা স্লাইভার ফিট দেওয়া হয়েছিল, তাদেরকে হচ্ছে তোমার এই কিছু গিল পিন বলে এগুলাকে, এই যে কাটা কাটা দেখা যাচ্ছে, কিছু গিল পিন দিয়ে আঁচড়ে দেওয়া হয় এবং গিল পিন গুলি হচ্ছে যেই ফ্রেমের উপরে বসানো থাকে তাকে বলা হয় হচ্ছে ফলার বার। গিল পিন এবং ফলার বার তাদের অবস্থান থাকে হচ্ছে রিটেনিং রোলার এবং ড্রয়িং রোলারের মাঝখানে। which are meant to offer some স্যার resistance ওদের to ফাংশন the কি? unwanted এই যে আমরা হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম যে ড্রাফটিং ওয়েভ তৈরি হচ্ছে, এই ড্রাফটিং ওয়েভ তৈরি হওয়ার বিপরীতে তারা কাজ করে। যদি আমরা গিল পিন দিয়ে ফাইবার গুলো কাচড়ে দেই তাহলে ড্রাফটিং ওয়েভের পরিমাণটা কম হয় ডেলিভারি জোনে, এবং একই সাথে ফাইবার গুলি কিছুটা হচ্ছে কম্বো হয়ে যায়, কিছুটা আঁচড়ানো হয়ে যায়, প্যারালালও হয়ে যায়। স্যার গিলপিনের নিচেরটাকে কি বলে? গিল পিন হচ্ছে যেই তোমার ফ্রেমের মধ্যে আটকানো তাকে বলা হয় ফলার বার, FALLER ফলার বার। dragging of shorter fibers by longer fibers, and thereby the chance of formation of more amount of thick and thin places gets reduced, and thereby the irregularity in drawn sliver gets reduced. In the jute drawing machines, there is also provision of doubling of slivers, by which more than one sliver, say 3 or 4, are combined to form a single output sliver. By doubling process, the irregularity of the output sliver gets reduced due to random chance of overlapping of a thick place of one input sliver onto a thin place of the adjoining input sliver. The objectives of jute drawing are set as A. To reduce the sliver count, that is linear density, in steps by the process of drafting. B. To parallelize the fibers in sliver by the process of drafting. C. To improve progressively the uniformity of sliver by the process of doubling. For producing majority of jute yarns, 3 jute drawing operations are usually carried out. First drawing, followed by second drawing, and finally finisher drawing. For producing very good quality jute yarns like sail yarn, 4 drawing operations are preferred for much improvement of sliver irregularity before spinning. But for producing inferior quality jute yarns like sacking weft, sliver irregularity is not much important, and hence true drawing operations, first and finisher drawing, are found sufficient. Nowadays, we are observing that some mills আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে আশা করি তোমরা বুঝছো, তারপর আমি একটু সামারিটা বলে দিই। সেটা হচ্ছে আমরা কটনে দেখছি যে 2 ধরনের ড্র ফ্রেম ব্যবহার করা হয়, একটা হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম, একটা ফিনিশার, ফার্স্ট ড্রয়িং এবং সেকেন্ড ড্রয়িং। জুটে এসে দেখা যাচ্ছে যে যদি রেগুলার কোয়ালিটির ইয়ার্ন হয় তাহলে আমরা 3টা ড্রয়িং ব্যবহার করি, ফার্স্ট, সেকেন্ড এবং ফিনিশার ড্র ফ্রেম। আর যদি খুবই ভালো মানের ইয়ার্ন তৈরি করতে হয় তখন আমরা হচ্ছে সেকেন্ড ড্র ফ্রেমেই হচ্ছে 2 বার ম্যাটেরিয়ালকে প্রসেস করি, তাহলে 3টা ড্র ফ্রেমেই 4 বার প্রসেস করা হয়ে যায়। আর যদি ওই যে স্যাকিং ওয়েফট, অর্থাৎ হচ্ছে যে আমরা চালের বস্তা যে দেখি খুব মোটা মোটা ইয়ার্ন দিয়ে, জুট ইয়ার্ন দিয়ে তৈরি করা, সেই চালের বস্তার ইয়ার্ন বানাতে যদি চাও, যেখানে আমরা ইভেননেস নিয়ে মোটেও মাথা ঘামাই না, তো তাহলে হচ্ছে 2টা ড্র ফ্রেম ব্যবহার করলেই হবে। are using 3 passages of drawings for preparation of sacking weft. তবে সাধারণত 3টাই ব্যবহার Let us করা হয়, ফার্স্ট ড্র ফ্রেম আর হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম। understand the thinning down process as executed through 3 drawing operations for converting a very thick card sliver to a very thin drawn sliver, which can be conveniently converted to a yarn
by the spinning machine. প্রথমে এখানে হচ্ছে ফিনিশার কার্ডিং মেশিন থেকে আমরা একটা কার্ডেড স্লাইভার পাই। ওই স্লাইভারের মধ্যে এন বলতে বোঝানো হচ্ছে স্লাইভারের ক্রস সেকশনে বা ম্যাটেরিয়ালের ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা কত। একটা স্লাইভারের ক্রস সেকশনে হয়তো অ্যারাউন্ড 23,800 ফাইবার থাকবে। স্লাইভারটাকে যখন আমরা ফার্স্ট ড্র ফ্রেমে নিয়ে যাই, ফার্স্ট ড্রফিং এ নিয়ে আমরা 2 ডাবলিং করি, অর্থাৎ দুইটা স্লাইভারকে একসাথে করি। ডাবলিং মানে তো আমরা জানি যে একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করা, এবং সেখানে হয়তো অ্যারাউন্ড 4.5 এর মতো ড্রাফট দেই। ড্রাফট দিলে একটা চিকন, তুলনামূলকভাবে চিকন ড্রোন স্লাইভার পাই। সেখানে 13,800 ফাইবার থাকে। সেটাকে নিয়ে যে সেকেন্ড ড্র ফ্রেমে, সেখানে আমরা 3 ডাবলিং দিই, অর্থাৎ তিনটা ফার্স্ট ড্রয়িং স্লাইভারকে একসাথে করি। ড্রাফট হয় অ্যারাউন্ড 6.5। আরেকটুখানি চিকন ড্রোন স্লাইভার বের করি, যার ক্রস সেকশনে 7,600 ফাইবার থাকবে। এরপরে সেই স্লাইভারটাকে আমরা নিয়ে যাব ফিনিশার ড্র ফ্রেমে, আবারও 2 ডাবলিং করব। ড্রাফট করব হচ্ছে অ্যারাউন্ড 9.5। যদি এরকম করি তাহলে একটা চিকন ড্রোন স্লাইভার বের হবে, ফিনিশার ড্রোন স্লাইভার, যার ক্রস সেকশনে ফাইবার থাকবে 2000। সেটাকে আমরা জুটি স্পিনিং এ নিয়ে যাব 16 ড্রাফট দিয়ে, হচ্ছে একটা ইয়ার্ন বানাবো। টুইস্ট তো অবশ্যই দিতে হবে, এবং ইয়ার্নের ক্রস সেকশনে ফাইবার থাকবে হচ্ছে 125। অর্থাৎ ধাপে ধাপে আমরা কিভাবে স্লাইভারটাকে ডাবলিং ড্রাফটিং করে করে চিকন করে ফেললাম। ডাবলিং আসলে চিকন করার জন্য করি নাই, ডাবলিং করেছিলাম ইভেননেস বাড়ানোর জন্য, ড্রাফটিং করেছি ফাইনার করার জন্য। এইভাবে কিভাবে ধাপে ধাপে আমরা ফিনিশার কার্ডিং মেশিন থেকে ইয়ার্ন পাই, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। আশা করি এই ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো। We will study the fast drawing operation. ফার্স্ট ড্র ফ্রেম সম্পর্কে প্রথমে দেখানো হচ্ছে। This is a screw gill type fast drawing machine. Let us now understand the drawing process as executed by this type of fast drawing machine. কম্পোনেন্টগুলির সাথে আমি পরিচয় করায় দিব একটু পরেই। This is a schematic diagram of a jute drawing machine. The feed slivers are drawn through a pair of retaining rollers. এখানে আমি সবার প্রথমেই এই স্কিম্যাটিক ডায়াগ্রামের হচ্ছে কি কি কম্পোনেন্ট সেগুলো বলে দেই, তাতে করে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা ভিডিওর শুরুতেই দেখেছিলাম যে আমাদের এখানে ড্রাফট করার জন্য রিটেইনিং এবং ড্রয়িং রোলার লাগবে। তো এই দুইটা হচ্ছে রিটেইনিং রোলার। আর রিটেইনিং রোলারের উপরে যে রোলারটা আছে সেটাকে বলা হয় হচ্ছে জকি রোলার, JOCKEY, জকি রোলার। তাহলে নিচের দুইটা রিটেইনিং, উপরেরটা হচ্ছে জকি রোলার। আর এই সামনের রোলারের মধ্যে নিচের রোলারটার নাম হচ্ছে ড্রয়িং রোলার, আর উপরের রোলারটার নাম হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। নিচেরটার নাম হচ্ছে ড্রয়িং রোলার আর উপরেরটার নাম হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। তো রিটেইনিং এবং ড্রয়িং রোলারের মাঝখানেই তো ড্রাফট হয়। এর মাঝখানে এই যে এগুলা হচ্ছে ফলার বার, আর ফলার বারের উপরে যে পিনগুলি বসানো তাকে আমরা বলি হচ্ছে গিল পিন। এরপরে কালো যে জায়গাটা এখানে বলা হয়েছে ডাবলিং প্লেট, অর্থাৎ যেখানে আমরা ডাবলিং করব। ফার্স্ট ড্র ফ্রেমে আমরা সাধারণত দুইটা কার্ডেড স্লাইভারকে একসাথে করি। তো আমার এই ডাবলিং প্লেটের এখানে হচ্ছে দুইটা কার্ডেড স্লাইভারকে একসাথে করা হবে। এর আগ পর্যন্ত তারা একসাথে ছিল না, এখানে এসে হচ্ছে সেগুলিকে একসাথে করে ফেলা হবে। আর তারপরে হচ্ছে এই ছোট দুইটা বৃত্ত দিয়ে বোঝানো হচ্ছে ডেলিভারি রোলার। আমার এই ড্র ফ্রেমের ডেলিভারি রোলার গুলি হচ্ছে ফ্লুটেড ডেলিভারি রোলার, অর্থাৎ তাদের সারফেস স্মুথ না, খাঁজ কাটা আছে, ফ্লুটেড ডেলিভারি রোলার। সবার শেষে আছে হচ্ছে একটা স্লাইভারের ক্যান। এই ডেলিভারি রোলার এবং ক্যান এদের মাঝখানে একটা ক্রিম্পিং বক্স আছে। ক্রিম্প মানে কি? ক্রিম্প মানে হচ্ছে স্লাইভারের মধ্যে আমরা একটু পরেই দেখবো যে স্লাইভার গুলি স্ট্রেইট না, বরঞ্চ তাদের মধ্যে একটা ওয়েভিনেস থাকে, একটা ঢেউ খেলানো ভাব থাকে। এখানেও ছবিতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে স্লাইভারটা একটু ঢেউ খেলানো ভাব আছে। তো এই ঢেউ খেলানো ভাবটা নিয়ে আসাটাই হচ্ছে এই ক্রিম্পিং বক্সের কাজ। আমি মোটামুটি হচ্ছে বেসিক কম্পোনেন্ট সবগুলির নাম বলে দিয়েছি, এখন এগুলিকে আমরা হচ্ছে ভিডিওতে দেখব। And a self-weighted jockey roller placed on them. এই যে এই চিকন দুইটা রোলার হচ্ছে তোমার রিটেইনিং রোলার, এটা একটা রিটেইনিং রোলার, এটা একটা রিটেইনিং রোলার। আর মাঝখানে যে বড় রোলারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার জকি রোলার। আর এগুলা কেন ইউজ করা হয় মেইনলি? মূল কাজ ডিরেক্টলি যাইতে হ্যাঁ। পারে না? না, এখানে হচ্ছে এটা একটা ড্রাফটিং জোন হিসেবে কাজ করে। আর যদি তোমার প্রশ্ন কি যে কেন নিচ দিয়ে উপর দিয়ে যাচ্ছে, জি স্যার।
আচ্ছা, নিচ দিয়ে উপর দিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা ইউনিফর্ম টেনশন, আর একটা হচ্ছে যে এখানে ফাইবারের লেংথ অনেক বড়, কটন ফাইবারের মতো এত ছোট না। তো সেই কারণে হচ্ছে যদি আমার এরকম হয় যে নিচ দিয়ে উপর দিয়ে যাচ্ছে, তাহলে ফাইবারের উপরে কন্ট্রোলটা ভালো হয়, লঙ্গার ফাইবারও আন্ডার কন্ট্রোল থাকে। আর যদি হচ্ছে রেগুলার কটনের মতো আমি একটা টপ রোলার একটা বটম রোলার দিতাম, তাহলে এত লঙ্গার ফাইবার গুলি হচ্ছে কন্ট্রোল করা যেত না সহজে। এটার জন্য এটাকে এইভাবে নিয়ে যাওয়া হয়। আর এই সামনে যে চিরুনির মতো দেখা যাচ্ছে এই জায়গা, এই পিন গুলাই হচ্ছে গিল পিন, এই পিন গুলাই হচ্ছে গিল পিন। আর গিল পিনের সামনে কালো রঙের রোলার যেটা, এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। তার নিচেই ড্রয়িং রোলার আছে, কিন্তু ফাইবারের কারণে দেখা যাবে না। এখানে কিন্তু 4টা কার্ডের স্লাইভার ঢুকেছে, 1টা 2টা 3টা 4টা, 4টা পাশাপাশি প্রসেস হচ্ছে, কিন্তু তারা একত্রিত হবে ডাবলিং প্লেটে। Then the slivers are drawn forward by the fast moving drawing roller and drawing pressing roller, and thereby got drafted in the drafting zone with forward moving several rows of gill pins. Thereafter, the slivers are doubled on the doubling plate. এই জায়গাটাকে বলা হয় ডাবলিং প্লেট, ড্রয়িং প্রেসিং রোলারের পরেই। উপরের রোলারটাই হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার, ড্রয়িং রোলারটা নিচে এই জন্য দেখা যাচ্ছে না। ডাবলিং প্লেট বলার কারণ হলো ওই যে আমরা একটু আগে 4টা স্লাইভার দেখে আসলাম, 4টা স্লাইভার এবার 2টা স্লাইভারে পরিণত হবে, অর্থাৎ ডাবলিং হবে এখানে। কিভাবে ডাবলিং হবে? যে এটা একটা এটা একটা, এই দুইটা মিলে একসাথে হবে, আর এটা একটা আর এটা একটা, এই দুইটা মিলে একসাথে হবে। অর্থাৎ ফিট দিয়েছিলাম এখানে আমার 4টা স্লাইভার, পাবো হচ্ছে ডেলিভারি পাবো 2টা স্লাইভার। আচ্ছা, আমার এখানে আজান দিয়েছে, তো আজানের পরে আবার আসছে।
আচ্ছা, আমরা আবার শুরু করি। তো এটা হচ্ছে ডাবলিং প্লেট। 4টা কার্ডের স্লাইভার এখন কিন্তু 2টা ড্রোন স্লাইভারে পরিণত হলো। অর্থাৎ আমরা একই জাতীয় 2টা ম্যাটেরিয়ালকে একসাথে করলাম। এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ডাবলিং। আর যেটা বলেছিলাম যে ড্রয়িং প্রেসিং রোলারের পরে ডেলিভারি রোলার থাকবে, যেখান থেকে দেখা যাচ্ছে ফ্লুটেড ডেলিভারি রোলার। ফ্লুট কেন? কারণ এই যে তার গায়ের মধ্যে কিছু খাঁজ কাটা আছে, এই জন্য সেটাকে আমরা বলি ফ্লুটেড ডেলিভারি রোলার। and drawn by a pair of fluted delivery rollers. তোমরা নিশ্চয়ই স্লাইভারটাকে দেখো, এই ড্রোন স্লাইভারটা কিন্তু এই যে ক্রিম্পি হয়ে বের হবে, ওয়েভি হয়ে বের হবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। Let us now observe delivery of a cream sliver into a can. এখন এই ক্রিমটা এখানে হচ্ছে কেন হয় সেটা আমি একটু পরে ব্যাখ্যা করব, বা এখনই ব্যাখ্যা করে ফেলি। এই তোমরা হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছ যে কোন একটা টুকরার মতো দেখা যাচ্ছে, কিছু একটা আছে। এটা একটা ডেড ওয়েট। এই যে এটা একটা ডেড ওয়েট। ডেড ওয়েট মানে একটা ডেড ওয়েট কাকে বলে? ধর একটা ছোট্ট বাটখারা বা ছোট্ট একটা পাথরের টুকরা বা ছোট্ট একটা কাঠের টুকরা, এটা একটা ডেড ওয়েট। তো আমাদের মূলত এখানে এই ক্রিম্পিনেসটা নিয়ে আসার কারণ যেটা, সেটা হচ্ছে জুট ফাইবারের ন্যাচারালি তার ইন্টার ফাইবার কোহেশন, অর্থাৎ একটা ফাইবারের আর একটা ফাইবারের সাথে লেগে থাকার প্রবণতাটা, এই ইন্টার ফাইবার কোহেশনটা হচ্ছে কম। এই জন্য তাদের মধ্যে কোহেশন বাড়ানোর জন্য এই ক্রিম্পিনেসটাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে একটা ক্রিম্পিং বক্স ব্যবহার করা হয়, এবং এই ক্রিম্পিং বক্সে একটা লিভার থাকে, আর লিভারের মাথায় ওয়েট থাকে। আমরা ভিডিওতে মাত্রই যে ওয়েটটা দেখেছি সেটা। এই ওয়েটের কারণে লিভার সবসময় হচ্ছে সে এই ক্রিম্পিং বক্সে আটকে দেয়, ক্রিম্পিং বক্সের মুখটা আটকে দেয়। অথচ পিছন থেকে কিন্তু ঠিকই স্লাইভার এসে ড্রোন স্লাইভারের ক্যানে একত্রিত হতে চায়, কিন্তু এই ডেড ওয়েটের কারণে যেহেতু এই লিভারটা ক্রিম্পিং বক্সের রাস্তাটাকে আটকে দিচ্ছে, তাই স্লাইভার বের হতে পারে না। স্লাইভার বের না হলে কি হবে? তারা ধীরে ধীরে জমতে থাকে। এই ধীরে ধীরে তারা জমছে, জমতে জমতে এক সময় তাদের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। পিছন থেকে স্লাইভার আসা কিন্তু এখনো বন্ধ হয়নি। তো যেহেতু তারা নিজেরা জমে যাচ্ছে, তাদের কিন্তু শক্তি বেড়ে যাচ্ছে, স্লাইভারের ধাক্কার পরিমাণ বাড়ছে। এক সময় স্লাইভারের শক্তি বাড়তে বাড়তে তাদের শক্তি যখন এই ডেড ওয়েটের চাইতেও বেশি হয়ে যায়, তখন হচ্ছে তারা এই তোমার হচ্ছে লিভার এবং ডেড ওয়েটকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। এই ধাক্কা দিয়ে তারা বের হয়ে গেল। বের হয়ে গেলে তাদের শক্তি কমে যায়, আবারও হচ্ছে ডেড ওয়েটের শক্তি বেড়ে যায়, তারা আবারও হচ্ছে নিচে নেমে ক্রিম্পিং বক্সের জায়গাটাকে বন্ধ করে দেয়। যখন এই স্লাইভার গুলি আবারও জমা হতে হতে তাদের শক্তি এক সময় বেড়ে যাবে, তারা এই ডেড ওয়েটটাকে ধাক্কা দিয়ে আবারও বাইরে চলে যাবে। কিন্তু এই যে যতক্ষণ তারা এখানে জমে আটকে ছিল, এবং যতক্ষণ জমে আটকে ছিল ততক্ষণ কিন্তু এই যে ডেড ওয়েট এবং হচ্ছে এই লিভারের দ্বারা চাপের মধ্যে তারা ছিল, কম্প্রেশনের মধ্যে ছিল। এই কম্প্রেশনের ফলে তাদের মধ্যে এই যে ওয়েভিনেসটা, এই যে তারা যে ঢেউ ঢেউ আকারে ওয়েভ আকারে জমা হয়েছিল, এই ওয়েভিনেসটা তাদের মধ্যে হচ্ছে স্থায়ীভাবে রয়ে যায় প্রেসারের কারণে। ডেড ওয়েট এবং হচ্ছে লিভারের প্রেসারের কারণে এই ওয়েভিনেসটা তাদের মধ্যে স্থায়ী হয়ে থেকে যায়। This is আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ক্রিম্পিংটা হয়। স্যার এই ওয়েবিনেসটা কেন তৈরি করা হচ্ছে, মানে এটা কি জন্য? হ্যাঁ, ওয়েভিনেসটা কেন তৈরি করা হচ্ছে আমি মাত্রই বলেছি, আবারও বলি। সেটা হচ্ছে ওয়েভিনেসটা তৈরি করার কারণ হচ্ছে আমাদের জুট ফাইবারের ইন্টার ফাইবার কোহেশন অন্যান্য ফাইবারের চাইতে কম। তো এই কারণে যেন ইন্টার ফাইবার কোহেশনটা বৃদ্ধি পায়, সেই কারণে হচ্ছে ক্রিমটা তৈরি করে দেয়া হয়। ইন্টার ফাইবার কোহেশন কি জিনিস? আন্তঃ ফাইবারের মধ্যে তাদের যেই কি বলা যায় এটাকে? বন্ধন বা আকর্ষণ। হ্যাঁ, এটা কি আসক্তি না সংশক্তি বলবো? সংশক্তি বলা যেতে পারে। আন্তঃআণবিক শক্তি টাইপের না কিছু। না 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 সংশক্তি, সংশক্তি বলে এটাকে। অর্থাৎ হচ্ছে একই ধরনের বস্তু তাদের নিজেদের মধ্যে হচ্ছে ইয়ে থাকার প্রবণতা, গায়ে গায়ে লেগে থাকার প্রবণতা, সেটাকে আমরা বলি হচ্ছে কোহেশন। তো এটা ইন্টার ফাইবার কোহেশন। তো তার মানে হচ্ছে দুইটা ফাইবারের পরস্পর একজন যে আরেকজনের সাথে গায়ে লেগে থাকবে, এই প্রবণতাটাকেই বলে হচ্ছে কোহেশন। তো জুটের এই প্রবণতাটা কম, ইয়ার্ন বানাতে চাইলে এটা আমাদের দরকার। তো আমরা যদি স্ট্রেট ফাইবারটাকে একটু ওয়েভি করে ফেলি, তাহলে তাদের মধ্যে ইন্টার ফাইবার কোহেশনটা বৃদ্ধি পায়। এটার জন্যই আমরা এই ক্রিম্পিংটা করি। a platform
for placement of several finisher card rolls at the feet and unwinding them for continuous feeding. Now, we are observing that the finisher card rolls of different sizes have been kept on the crib. This is the right method for card roll feed, what is called staggered feeding. এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা ফিড প্যাকেজের সাইজ এক এক রকম, এটাকে আমরা বলি স্ট্যাগার্ড ফিডিং। এটা করার উদ্দেশ্য হচ্ছে যেন সবগুলা কার্ড রোল একবারে শেষ না হয়ে যায়। এখানে যেমন যদি এখন শেষ হয় তাহলে নিশ্চয়ই সবার আগে সবচেয়ে ছোটটা শেষ হবে, তাহলে এটা সুবিধাজনক হলো। ওয়ার্কারকে কেবলমাত্র একটা চেঞ্জ করলেই হচ্ছে। আর যদি এরকম হতো সবগুলো একসাথে শেষ হয়ে গেছে তাহলে মেশিনকে বেশিক্ষণ বন্ধ রাখতে হতো। এটা হচ্ছে স্ট্যাগার্ড ফিডিং এর সুবিধা। The slivers are passing through the drafting zone, having moving gill pins embedding the slivers. It is seen that some portion of the slivers are overflowing, that is, passing over the gill pins, which is totally undesirable, since these sliver portions are being drafted without the controlling action of the gill pins and thereby will cause increased sliver irregularity. We are observing how the gill pins are moved by the screws. At the front side, এটা হচ্ছে সেই গিল পিন এবং ফলার বার। পিনগুলি হচ্ছে গিল পিন, আর যে ফ্রেমের উপরে গিল পিনগুলি বসানো তাদেরকে বলা হচ্ছে ফলার বার। তো কিভাবে গিল পিনগুলি ক্রমাগত পিছন থেকে সামনে আগায়, ওই যে উপরে এখানে স্ক্রু আছে এটাকে বলা হয় স্ক্রু টাইপ গিল পিন। গিল পিনের মূলত দুইটা টাইপ হয়, একটা হচ্ছে স্ক্রু টাইপ গিল পিন, একটা হচ্ছে রোটারি গিল পিন। এটা হচ্ছে স্ক্রু টাইপ গিল পিন। ওই বাম দিকে একটা স্ক্রু আছে, স্ক্রুকে ধরে ধরে তারা নিচে নামে এবং আবার উপরে উঠে আসে। এই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে। the gill pins are dropped from the upper screws to the lower screws by a proper cam movement. Here at the back side, we are observing how the gill pins are lifted from the lower screws to the upper screws, again by the help of a cam. We are observing the doubling plate by which 2:1 doubling is executed. 2:1 মানে হচ্ছে দুইটা থেকে আমরা একটা বানালাম। The slivers are being crimped and the crimped slivers are collected in the cans. Such crimping is executed to improve the cohesion within the sliver so that sliver does not break easily during withdrawal from the can or passage at the feed of the next drying stage. The tramping action. আরেকটা জিনিস খেয়াল করেছো কিনা, এখানে কিন্তু দেখবা যে হচ্ছে একটা হাতুড়ির মতো ভারী জিনিস ক্যানের মধ্যে ক্রমাগত উপরে উঠে উঠানামা করে, যে রড ধরে ধরে ক্রমাগত হচ্ছে সে উপরে উঠে এবং হচ্ছে নিচে নামে। এটাকে বলা হয় ট্র্যাম্পিং অ্যাকশন। এই যে যেমন এখানে এই রডের মাথায় একটা হাতুড়ির মতো ভারী হচ্ছে জিনিস আছে, সেটা সবসময় স্লাইভারকে হচ্ছে চাপ দিতে থাকে। কারণ হচ্ছে যতই চাপ দিয়ে দিয়ে রাখা হয় তত বেশি হচ্ছে স্লাইভার আটবে। তো কটনের সাথে অনেক পার্থক্য, কটনে তো আমরা হাত দিয়ে ধরতেও ভয় পাই, তো সেই জায়গায় এখানে হচ্ছে চাপ দিয়ে দিয়ে বেশি বেশি স্লাইভার হচ্ছে আটানোর চেষ্টা করা হচ্ছে। এটা একটু বেশ পার্থক্যের জিনিস আর কি। কারণ জুটের ক্ষেত্রে আসলে আমরা খুব এই ধরনের ফাইন কোনো বা এই ধরনের কোনো ফাইন ম্যাটেরিয়াল আসলে বানাই না, কিংবা কোনো অ্যাপারেল বানাই না, এটার জন্য এটার প্রতি আসলে খুব একটা নজরও দেওয়া হয় না। Break easily during withdrawal from the can of the next drying stage. The tramping action is shown here, by which several layers of the delivered slivers are made compact within the can so that a large amount of drawn slivers can be stored in a single can.
এই যে এটা হচ্ছে সেই ট্রাম্পিং হেড, এটা দিয়ে হচ্ছে চাপ দেওয়া হবে স্লাইভারকে। আর এই ট্রাম্পিং হেডটা কিভাবে উঠানামা করে, এই যে এই মাথায় একটা ক্যাম আছে, তোমরা এই মাথার দিকে তাকাও, এই ক্যামটার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে উঠানামা করে এই ট্রাম্পিং হেড। The mechanism এই যেখানে একটা তোমার হচ্ছে কানেক্টিং লিভার আছে এই ক্যামের মাথায়, ক্যামের সাথে কানেক্টিং লিভার আছে, যার ফলে এই ট্রাম্পিং হেডটা উঠানামা করে। behind the up and down movement of the tram is shown here. The position আর এটা হচ্ছে আমার ট্রাম্পিং হেডের শেপটা কিরকম হবে। ট্রাম্পিং হেডের শেপ হচ্ছে ট্রাম্পিং হেডের বাইরের দিকটা ঠিক যেন এটা এই বড় থালাটা দিয়ে বোঝানো হচ্ছে স্লাইভারের ক্যানের তলা। স্লাইভারের ক্যানের তলাটা হচ্ছে এরকম গোল। তো আমি যদি চাই পুরা স্লাইভারের ক্যানের সমস্ত স্লাইভার গুলিকে আমি ইউনিফর্মলি হচ্ছে কম্প্রেস করব, তাহলে অবশ্যই আমার ট্রাম্পিং হেডের মাথাটাকে কিন্তু স্লাইভারের ক্যানের সাইডের সাথে ম্যাচ করাতে হবে। এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে যে পুরা গোল, সুতরাং ট্রাম্পিং হেডটা হচ্ছে পুরা স্লাইভারের ক্যানের সমস্ত স্লাইভারকে সে কম্প্রেস করতে পারবে। আর এখানে একই সাথে ক্যানও কিন্তু ধীরে ধীরে ঘুরবে, ট্রাম্পিং হেড তো তার নিজের জায়গায় স্থির। তো স্লাইভারের ক্যান যদি পুরাটা না ঘুরে, ধীরে ধীরে যদি না ঘুরে, তাহলে পুরা স্লাইভার জুড়ে তো আমি কম্প্রেশন করতে পারবো না। ট্রাম্পিং হেড তো নিজের জায়গায় শুধু উপরে উঠে আর নিচে নামে, ঠিক আছে? তো এই জায়গা থেকে স্লাইভারের ক্যানকেও হচ্ছে ক্রমাগত ধীরে ধীরে ঘুরতে হবে। positioning of the tram head with respect that the curvature of the tram head entanglement between the sliver layers. We are observing the collection of drawn slivers in the cans. The cans are moving in clockwise direction কেন হচ্ছে ধীরে ধীরে ঘুরতেছে, যেন সম্পূর্ণ ক্যান জুড়ে সমস্ত স্লাইভারকেই কম্প্রেস করে ফেলা সম্ভব হয়। for some time and again moving in the reverse direction for some time. Such movement of the can helps to prevent entanglement between the compressed ফার্স্ট ড্র ফ্রেম শেষ করে আমরা হচ্ছে সেকেন্ড ড্র ফ্রেমে চলে আসছি। সরি, এটাও ফার্স্ট ড্র ফ্রেম, কারণ এখানেও আমরা কার্ডেড স্লাইভার ফিট দিতে দেখছি, তো এটাও ফার্স্ট ড্র ফ্রেম। now the movement of the gill pins in the drafting zone, and now the delivery of drawn slivers after doubling of 2:1. এই যে এখন ট্রাম্পিং হেডটাকে দেখা যাচ্ছে, তো স্লাইভারের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে হচ্ছে আর মানে ক্যানের মধ্যে জায়গা হচ্ছে না আর কি। We are observing the design of the gill pins in the push bar drawing machine. Now we will see the operation of screw gill type second drawing machine. এটা সেকেন্ড ড্রয়িং, কারণ এখানে আমরা হচ্ছে ফিট দিচ্ছি এই যে ফার্স্ট ড্র ফ্রেম থেকে আসা স্লাইভার We are observing বেশ চিকন স্লাইভার। that the cans with different amount of slivers at the feed. This is again a staggered feeding. How the slivers are in এটা কিন্তু ফার্স্ট ড্র ফ্রেম থেকে আসা সেকেন্ড ড্র ফ্রেমের ডেলিভারি স্লাইভার, তো বেশ চিকন আগের তুলনায়। কারণ আমরা আগেই হচ্ছে ভিডিওর শুরুতে দেখিয়ে এসেছিলাম যে এক মেশিন থেকে আরেক মেশিনে, ফার্স্ট থেকে সেকেন্ড ড্রয়িং থেকে ফিনিশার, এক মেশিন থেকে আরেক মেশিনে কিন্তু ড্রোন স্লাইভারের কাউন্টও কমে যাচ্ছিল, ফাইবারের পরিমাণও কমে যাচ্ছিল। feed of the next drawing stage. Now we will see the operation of screw gill type finisher drawing machine. We are now seeing at the creel side of a finisher drawing machine a correct splicing of slide. We are noticing a wrong splicing of sliver. We are observing a screw gill type second drawing machine. Persons এটা হচ্ছে যদি কোনো কারণে বিভিন্ন রোলারের মধ্যে জ্যাম হয়ে যায়, ফাইবার আটকে যায়, তখন এদেরকে বলা হয় পিকার। তারা গিয়ে করে কি, ওই জ্যাম হয়ে যাওয়া ফাইবারগুলিকে পিক করে নিয়ে আসে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে পিকার।
তো নিশ্চয়ই মেশিনের কোথাও কোনো রোলারে জ্যাম ট্যাম হয়েছে, তারা উঠছে এখন এই জ্যাম হয়ে যাওয়া জায়গা থেকে ফাইবারগুলিকে টেনে নিয়ে আসার জন্য। called peakers are seen engaged. The machine is seen stopped due to roller lapping. The cleaning of a finisher drawing machine by air blowing is being shown. এয়ার ব্লোয়ার দিয়ে মেশিন পরিষ্কার করতেছে, কম্প্রেসড এয়ার ব্যবহার করা হয় এই ক্ষেত্রে এয়ারকে ব্লো করার জন্য। আমাদের কটন স্পিনিং এই কাজটা খুব করা হয়। In the finisher drawing machine, the running doffing is being shown. The waste sliver is to be placed in a waste can. Let us now see the modern stop motion system. This is the light receiving sensor. This is the light emitting source. এটা একটা হচ্ছে যে আমরা মাত্রই ইভেন্টনেস টেস্টের জন্য যেই সিস্টেমটা দেখে আসলাম, যে লাইট রিসিভার এবং লাইট এমিটার, এভাবেই হচ্ছে এটাও একটা পদ্ধতি, ঠিক অনেকটা এরকম সিস্টেম। In this system, when the sliver breaks, the light from the emitting source is blocked, actuating a stoppage of the machine. We are observing the drafting zone with proper gilling of slivers. The presence of the pinning bar ensures such proper embedment or gilling of the slivers within the gill pins. We are observing a doubling of 2:1. We are observing the delivery of drawn slivers in the cans. Here, the cans are seen moving in one direction continuously. We are now observing the condition of the gill pins. Good condition of pins in the fast drawing machine. Bad condition of pins in the fast drawing machine. Good condition of pins in the second drawing machine. Bad condition of pins in the second drawing machine. Good condition of pins in the finisher drawing machine. Bad condition of pins in the finisher drawing machine. The feeding of বাস আজকে এইটুকু পর্যন্ত হলেই আমাদের আপাতত হয়ে যাবে। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমাকে। হ্যাঁ স্যার। এখানে আমরা যে স্যার জিনিসগুলো, আমরা কি এটা হ্যাঁ বলো। মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ছিলাম? অনেক কিছু পড়া হয়ে গেছে। এই যে অবজেক্টস গুলি আসছিল আমাদের আলোচনায়, তারপরে হচ্ছে এই ডেফিনিশন চারটা ছাড়া ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা দেখে ফেলেছি। এই যে এই ডায়াগ্রামটাই তো আমরা দেখে আসলাম, এই বিবরণগুলি এখানে লেখা আছে। আরেকটা হচ্ছে ক্রিম্পিং বক্সটা কিভাবে কাজ করে, ক্রিম্পিং মেকানিজমটা কিভাবে কাজ করে, এটাও তো আমরা একটু সময় নিয়ে দেখেছি।
এইগুলা মোটামুটি। তো সেকেন্ড ড্রয়িং মেশিনে বলো। কি 2:1 ছিল? জি জি, না সেকেন্ড ড্র ফ্রেমে সাধারণত 3:1, ফার্স্ট ড্র ফ্রেমে হচ্ছে 2:1। এই যে তোমাদের এখানে পার্থক্যটা আছে যে ডাবলিং রেশিও ফার্স্ট ড্র ফ্রেমে 2:1, সেকেন্ড ড্র ফ্রেমে 3:1, থার্ড ড্র ফ্রেমে হচ্ছে 2:1। তো এটা হচ্ছে আমাদের তিনটা ড্র ফ্রেমেরই মূলত হচ্ছে মেশিনের সেটআপ একই রকম, অর্থাৎ মেশিন দেখতে মোটামুটি একই রকম হবে অল্প কিছু পার্থক্য বাদে। তো কি কি সেই পার্থক্যগুলি সেটা এখানে চার্ট আউট করে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা পরীক্ষার জন্য আসলে প্রস্তুতি নিব যে জায়গাগুলিতে, সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য হচ্ছে এখান থেকে আমরা পড়ে নিব 1 2 3 4, এই চারটা টপিক হচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ে নিব। আর নেক্সট ক্লাসে আমাকে মনে করিয়ে দিও যে আমাদের এই চারটা ডেফিনিশন পড়া বাকি আছে। অবশ্য সময় থাকলে আজকেও পড়া যায়, 5 মিনিট লাগবে হয়তো চারটা স্যার আজকে আর না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে মনে করায় দিও যে এই চারটা ডেফিনিশন পড়া বাকি আছে, এটা আমাকে মনে করায় দিও। ঠিক আছে তাহলে, আর প্রশ্ন না থাকলে তোমরা হচ্ছে এবার আইডি লিখে চলে যাও। চ্যাট অফ করে রাখছে। জি, এবার হচ্ছে ট্রাই করো।